বুঝতে ঠিক পারছো আমার কথা? আছে। শোনো, যখন তোমরা অঙ্ক হ্যাঁ করবা স্যার। তখন তো অঙ্ক করার একটা ফরম্যাট কি আমি তোমাদের শিখাইছিলাম। এখানে লিখতে হবে ধরি, এখানে লিখে দিয়েছিলাম না এরকম? হ্যাঁ স্যার। ধরি তোমার কি কি ধরবা? হ্যাঁ স্যার। শেষ বেগ, শেষ বেগ হলো কত? ভি, শেষ বেগ। ভি মিটার পার সেকেন্ড, এরকম না? তারপরে হলো আমরা জানি, হ্যাঁ এটি লিখবা হলো স্যার। কি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এ পাশ থেকে মান বসাবা। এগুলো তো শিখে দিছি, আমি খালি সংক্ষেপে করে দিচ্ছি আর কি। হ্যাঁ স্যার। ছয় কত, 4×15 = 60 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ বেগের মান হবে এত। কি ক্লিয়ার? তাহলে এরকম অঙ্ক আসলে কি হ্যাঁ পারবা স্যার। কি না? স্যার সেদিন বর্ষা আবার হারিয়ে গেছে। হারিয়ে যায়নি, আবার যোগ দিচ্ছে। একজন একজন এখনো বাইরে আছে। ও। আহ, কে যোগ দিল, জেরিন না বর্ষা? শোনো, গতির অঙ্কের ওই থিম, জেরিন। হ্যাঁ গতির অঙ্কের ওই থিম গুলো কিন্তু যদি আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে গতির অঙ্ক কিন্তু এভাবেই করা সম্ভব, কিন্তু তোমাদের গতির অঙ্ক আরো প্র্যাকটিস করানো দরকার। স্যার আবার একটু বুঝে দেন। একটু কেন, পুরোটাই বুঝে দেই। পুরোটা নিবা না একটু নিবা বলো? আমি ছিলাম না স্যার, পুরোটাই পুরোটাই বুঝে দেব। আচ্ছা নিব। ঠিক, আচ্ছা ঠিক আছে। আমি এখানে অঙ্ক বুঝাচ্ছিলাম যে 200 নিউটন বল প্রয়োগ আবার করা একটু হচ্ছে। বুঝে দেন। হ্যাঁ, 200 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কোনো বস্তুতে, তার ত্বরণ হয়েছে হলো তোমার 4 মিটার পার সেকেন্ড, এবং সেখানে 15 সেকেন্ড আচ্ছা। যাবত এই বলটা প্রয়োগ করা হয়েছে। শুনতে পাচ্ছ কি সবাই? তো 15 সেকেন্ড হ্যাঁ যাবত স্যার। বল প্রয়োগ করার পরে শেষ বেগ কত হবে? তাহলে এখানে দেওয়া আছে আদি বেগ, যেহেতু উল্লেখ নাই সুতরাং এটি আমি 0 লিখেছি। দেখলে বোঝা যাবে, দেখ দেখে দেখলে বুঝতে পারবি। আমি জাস্ট আমার কথা বলে শেষ হচ্ছে, দাঁড়াও। সময় দেওয়া আছে 15 সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ বেগ ইজ ইকুয়াল টু হোয়াট? এটি হ্যাঁ স্যার। এস মুক্ত সমীকরণ। এস মুক্ত সমীকরণ লিখেছি, তার মান বসাইয়ে দিয়েছি, এখন রেজাল্ট এসে গেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এখন এখানে ক্লিয়ার করে দিয়ে আমি আবার মূল পড়ায় ফিরে যাচ্ছি। এরপরে আছে হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল এটি হ্যাঁ স্যার। আমাদের প্রথম অপশনটা হলো কাকে বলে। দেখো, এই কাকে বলে এই সংজ্ঞা তোমরা আসলে লিখে কিন্তু শেষ করতে পারবা না, কারণ তোমাদের বইতে অধিকাংশ সংজ্ঞা দেওয়া নাই। তো এক্ষেত্রে আমাদের আমি তোমাদের একটা হেল্প করতে পারি, আমি সংজ্ঞার শীট পাঠিয়ে দিলাম, কিন্তু এটি পাঠিয়ে দিলেই শুধু হবে না, আমাকে পড়াটা করে দেয়া লাগবে। অর্থাৎ ওই পেজটাতে যে হ্যাঁ সংজ্ঞাগুলো স্যার। দেওয়া আছে সেই সংজ্ঞাগুলো একদিনে না হোক 2 দিনে, 2 দিন না হোক 3 দিনে সেটি মুখস্থ করে আমাকে দিতে হবে। তাহলে আমার ওই নোটটা করে তোমাদের হ্যাঁ কাছে স্যার পাঠিয়ে ঠিক দিলে আছে। সেটি সার্থক। আরেকটি কথা দেখো, আমাদের হ্যাঁ স্টুডেন্টদের স্যার হ্যাঁ স্যার। আমি আগে কথা শেষ করি, একটু শোনো। আমাদের স্টুডেন্টদের কিন্তু মেইন প্রবলেম যেটা, সেটি হলো তারা ফিজিক্সের ক্ষেত্রে দুইটা জায়গায় তারা অসহায়। একটি, 1 নম্বর হলো তারা নৈবেত্তিক ভালো পারে না, 2 নম্বর হলো তারা ভালো অঙ্ক পারে না। এই দুইটা জিনিস সলভ হলে তারা কিন্তু ইনশাল্লাহ পুরোপুরি তারা ফিজিক্স ভালো কিছু করতে পারবে বলে আমি আশা করি। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রবলেম, সেখানেও তোমার 1 নম্বর নৈবেত্তিক, 2 নম্বর হলো রাসায়নিক বিক্রিয়া জাতীয় কিছু বেসিক, যেগুলো তারা হয়তো খুব ভালো বোঝে না। আর কিছু কিছু সমস্যা হয়তো তাদের বই কেন্দ্রিক থাকতে পারে।
তো আমি মনে করি যে আমাদের নৈবেত্তিককে কোনোভাবেই অবহেলা করলে মূল পরীক্ষায় কিন্তু তোমাদের সমস্যা তৈরি হবে। এই কারণে তোমাদের তোমরা নৈবেত্তিক চাইলে তোমরা তোমাদের গাইড থেকে পড়ো, মূল বই থেকে পড়ো, কোনো প্রবলেম নাই। কিন্তু নৈবেত্তিকটা নিয়মিত পড়ে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা নিয়ে তোমরা প্রতিদিন একটা পজিটিভ পজিশনে থাকবা, এবং এই পরীক্ষার সময়টা হবে সর্বোচ্চ 15 মিনিট। 15 মিনিটে যে যে কয়টা অ্যান্সার করতে পারবা তার উপরেই রেজাল্ট আসবে। কিন্তু এটি চর্চা বন্ধ হয়ে গেলে এটি সার্বিকভাবে তোমাদের পড়ার যে সুফল সেটি থেকে তোমরা বঞ্চিত হবা। এবং পরীক্ষা 15 মিনিটের অধিক নেওয়া যাবে না, পরীক্ষা হবে 15 মিনিট। এবং আমি যে প্রতিদিন আমার অনলাইনে স্টুডেন্টদের পড়াই তাদেরও কিন্তু পরীক্ষা হয় হলো 10 থেকে 12 মিনিটের মধ্যেই ওরা পরীক্ষা দেওয়া শেষ করে। এই জন্য আমি তোমাদের জন্য শব্দটা ব্যবহার করলাম 15 মিনিট। এবং ওদের সামনে প্রশ্ন দেওয়া হলে ওদেরকে বলা হয় যে এই 12 মিনিটে যে যে কয়টা অ্যান্সার করতে পারে, ঠিক যে কয়টা অ্যান্সার হলো তার উপরেই তাদেরকে কিন্তু মার্কিং করে দেওয়া হয়। কাজে আমাদের দীর্ঘক্ষণ পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দীর্ঘক্ষণ পরীক্ষা নিলে মূল পড়ার উপরে আমাদের প্রভাব পড়বে। আমার মূল উদ্দেশ্য যে পড়া আদায় করা, যেহেতু আমি মুখে ধরে সব পড়া হয়তো আদায় করতে পারছি না, সে কারণের জন্য ওই পরীক্ষাটি হবে তার একটি বিকল্প উপায়। আরেকটি হলো যে তোমাদের যে নৈবেত্তিক সরি এখানে যে আমি সংজ্ঞামূলক অংশটি দেব সেটিও কিন্তু তোমাদের কন্টিনিউ পড়াগুলো করে আমাকে দিতে হবে, এবং এটা অবশ্যই সাধ্যের মধ্যে। এই ব্যাপারে তোমাদের অভিমত কি বলো? খাদিজা বলো। হ্যাঁ স্যার করবো স্যার। হাবিবা। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে তোমরা এই যে নোটগুলো তারপরে জান্নাতি আছো কি লাইনে নাকি? আমি আবার দুইজন আউট হয়ে গেছে দেখতেছি। আব্দুর স্যার রহমান, জান্নাতি তো মনে হয় আছে। স্যার আমি আছি। আচ্ছা আচ্ছা, মানে এই যে হ্যাঁ স্যার। এই যে আমি স্যার যে 10, ওইটাই জান্নাতি আব্দুর হ্যাঁ আমি রহমান। বলতেছি, হ্যাঁ বুঝতে পারছি। এই যে 10 থেকে 15 মিনিটের যে প্রতিদিন নৈবেত্তিক পরীক্ষা সেটি নিয়ে তোমার তোমার মতামত কি? যেটি কন্টিনিউ থাকুক এবং আগে থেকে তোমরা প্রস্তুতি স্যার নিবা। পরীক্ষা দিবে। হ্যাঁ, এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই যা হবে তাই, যে যে কটা পারে সে কটা অ্যান্সার করবে। আর এই যে নৈবেত্তিক গুলো হ্যাঁ স্যার। আমি যে স্যার আজকে নোট, শোনো, আমি যে আজকে নোট পাঠাবো সেটাও কিন্তু তোমরা ওইগুলো সংজ্ঞা মুখস্থ করে করবার নয় পড়াগুলো দিবা। আজকে আমি এই অধ্যায়ের নোটটা পাঠিয়ে দেবো, এই যে যেটা বল অধ্যায় পড়তেছি এখানকার যাবতীয় সংজ্ঞা শীট আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। আর হাবিবাটায় তোমার হলো ইয়েতে দেবো। হাবিবা কি তুমি, এতক্ষণ কি বললেন আরেকবার একটু? আমি বল অধ্যায়ের সংজ্ঞা শীট পাঠিয়ে দেবো। এগুলো তোমরা ক্রমান্বয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ 2-3 দিন সমন্বয় করে পড়ে এটি মুখস্থ করে আমাকে দিয়ে দিবা। আর সামনের দিন তাহলে আচ্ছা স্যার। কোন অধ্যায়ের পরীক্ষা হবে? বল অধ্যায়। স্যার এটা শোনো, গতি অধ্যায়ের পরীক্ষা কিন্তু আমাদের অনেক কোশ্চেন বাকি আছে, তোমরা গতি অধ্যায় সামনের দিন দাও। এই বল অধ্যায় পড়া শেষ হোক তারপরে পরীক্ষা নেব। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ওটা লিখে নিও। আমি তাহলে এর পরবর্তী পড়া বুঝাই দিচ্ছি। ঘর্ষণের প্রকারভেদ। তাহলে ঘর্ষণ কাকে বলে? একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন বস্তুদ্বয়ের স্পর্শক তলে গতির বিরুদ্ধে কাজ করে একটি বাধা বল, সেটি ওই বস্তুর গতিকে বাধা সৃষ্টি করে, সেটি হলো ঘর্ষণ। আমি আবারও বলতেছি, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন ওই বস্তুর স্পর্শক তল একটি বাধা বল অনুভব করে, সেই বাধা বলকে বলা হয় ঘর্ষণ। যেমন তোমাদের কাছে যে বইটা আছে, এই বইটা যদি তোমরা টেবিলের উপর দিয়ে একটু মানে চাপ দাও, দেখো যে এই বইটা কিন্তু সহজে নড়তে চাচ্ছে না। কেন? কারণ ওই বইয়ের সাথে টেবিলের যে অংশটা স্পর্শ করে আছে সেখানে বাধা বল কাজ করতেছে, এই বাধা বলটাই হলো ঘর্ষণ। ক্লিয়ার? স্যার আরেকবার বলবো, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কথা স্যার বুঝতে পারছি না।
কথা কি কেটে কেটে যাচ্ছে? তোমাদের কথা কিন্তু আমি পুরোপুরি শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে না। আহ, কথা হ্যাঁ স্যার। কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আবার নতুন করে জয়েন করি। হ্যাঁ স্যার। নতুন হ্যাঁ করে স্যার জয়েন করি। বলেন। এখন শোনা যাচ্ছে? ঠিক আছে। এখন কি শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে? এখন তো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আম, প্রথমত ঘর্ষণ কাকে বলে? এই যে এখানে দেখো, টেবিলের ওপরে একটি বস্তু আছে। এই বস্তুতে যখন আমরা চাপ দিচ্ছি, এখানে যখন চাপ দিচ্ছি, এই যে বস্তুতে যখন আমরা এরকম করে চাপ দিচ্ছি, তখন এই বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে বস্তুর যে স্পর্শক তল, এই যে এটা, এখানে একটি বাধা বল কাজ করে। সেই বাধা বল বস্তুকে কিন্তু নড়াচড়া করতে দেয় না। সেই বাধা বলটাই হলো ঘর্ষণ বল। সবাই শুনতে পাইছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হয়তো বলতে পারো, স্যার এই ঘর্ষণ বলটা কেন হয়? যখন এই বস্তু আরেকটা বস্তুর উপর রাখা হয়, তখন কিন্তু তারা পরস্পরকে যে স্পর্শ করে, সেখানে অনেকগুলো খাঁজ থাকে, এই খাঁজগুলো পরস্পরকে আটকে দেয়। আটকে দেওয়ার ফলে এটা গতির বিপরীত দিকে কিন্তু এটি কাজ করে, এবং যে কারণের জন্য এই ঘর্ষণ বলের সৃষ্টি হয়। এখন এখন মনে করো, যেমন আমরা ঘর্ষণ বল কোথায় কম থাকে? আমরা যে ক্রাম বোর্ড খেলি, সেখানে ওই যে বরিক পাউডার দেওয়া থাকে, তোমার মনে আছে কি? বরিক পাউডারটা কিন্তু খুবই পিছলা হয়। দেখা যায় যে সেখানে হ্যাঁ হ্যাঁ ঘর্ষণ বল, স্যার। হ্যাঁ, ঘর্ষণ বল কম হয়। হ্যাঁ স্যার। ফলে অনায়াসে কিন্তু ওই ইয়ে দিয়ে কাজটা করা যায়। তোমার ওই বরিক পাউডার দিয়ে কিন্তু ওই ক্রাম বোর্ডটা কিন্তু অনায়াসে খেলা যায়। কিন্তু বরিক পাউডার দিয়ে যদি ওই ঘর্ষণটা না কমানো হতো, তাহলে কিন্তু ক্রাম বোর্ডটাকে আমরা ওইভাবে খেলতে পারতাম না। ওই বোর্ডটা কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যেত। আর ঘর্ষণের সময় কিন্তু এই যে দেখো, পিস্টন যে ওঠানামা করে, যে পিস্টনের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়। এখন হয়তো বলবা, স্যার পিস্টন স্যার। আবার কি সমস্যা হচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। কথা শোনা যাচ্ছে না? আরেকবার একটু বলেন। আচ্ছা, বলতেছি। এখন শুনতে পাচ্ছি, কিন্তু কিছু ওটা বুঝিনি। আচ্ছা, বলতেছি আমি। পিস্টন কোন গাড়ির, এই যে কোন গাড়ির, এই যে আমি মার্কিং করে দিচ্ছি, দেখো, কোন গাড়ির সিলিন্ডারের মধ্যে পিস্টন উঠানামা করে, সেখানেও যাতে ঘর্ষণ বল সৃষ্টি না হয়, তা সেই কারণের জন্য সেখানে মবেল বা গ্রিড জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। প্লাস ইঞ্জিনকে শীতল রাখার জন্য সেখানে কিন্তু পানি ব্যবহার করা হয়। তারপরে ঘর্ষণ বল কমানোর জন্য সেখানে আরো প্রয়োজনীয় যা ব্যবস্থা তা নেওয়া হয়। কি সবাই লাইনগুলো দেখতে পাইছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই ঘর্ষণকে আমরা 4 ভাগে ভাগ করি। 4টে ভাগ আছে ঘর্ষণের। এ দেখো 4টা ভাগ। একটা নাম লেখা আছে হলো স্থিতি ঘর্ষণ। এই যে স্থিতি ঘর্ষণ। তারপরেরটা আছে গতি ঘর্ষণ। তারপরেরটা হলো কি আবর্ত ঘর্ষণ। আর এরপরে আছে হলো প্রবাহী ঘর্ষণ। এই 4 প্রকার ঘর্ষণ বল সেখানে আছে। কি সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, কখনো সমস্যা হলে বলো, তাহলে আমি সেটা রিপিট বলবো। এখন এরপরে যেটা আছে দেখো, এগুলো সংজ্ঞা আছে। স্থিতি ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণ আমরা
যখন পরস্পরের সাথে কোথাও দাঁড়িয়ে থাকি, কোথাও কোনো বস্তুকে স্থির রাখি, তখন ওই বস্তু এবং ওই স্থানের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটি হলো স্থিতি ঘর্ষণ। এই স্থিতি ঘর্ষণ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কোথাও দাঁড়াতে পারতাম না, আমরা পিছলে পড়ে যেতাম। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, কি এর বলেন? এরপরে হলো গতি ও ঘর্ষণ। এই গতি ঘর্ষণটা কি? একটি বস্তু যখন অন্য একটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন সেই বস্তুর সাথে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটি হলো গতি ঘর্ষণ। যেমন সাইকেলের যদি আমরা ব্রেক কষি তাহলে ব্রেকের সাথে ওই সাইকেলের চাকার একটি ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণটার নাম হলো গতি ঘর্ষণ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তারপরে আমি পরের দিকে আসতেছি। এখন দেখো, এখন আসলে আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণটা কি? আবর্ত ঘর্ষণ হলো কোনো চাকা যখন ঘোরা শুরু করে, যেমন সাইকেলের চাকা হতে পারে, যে কোনো বাস ট্রাকের চাকা হতে পারে, এমনকি তোমার হাতে যে একটি কলম আছে সে কলমের হেডটাকে খুলে নাও, খুলে নেওয়ার পর তুমি টেবিলের ওপর দিয়ে এটাকে ছেড়ে দাও, দেখো এটা যে কোনো একদিকে গড়িয়ে পড়ার চেষ্টা করবে, কি করবে কিনা? স্যার কি বললেন কলমের কথা? কলমের হেডটা খুলে নেওয়ার পর ওই টেবিলের ওপর দিয়ে হাত থেকে ওপর থেকে কলমটাকে ছেড়ে দাও, দেখো যে কোনো একদিকে ঘুরতে ঘুরতে গড়িয়ে পড়বে, ঠিক কিনা? কলমটা মানে ইয়ার ওই টেবিলের ওপর ঘুরতে ঘুরতে নিচের দিকে মানে পড়ে যাবে। এই যে কলমটা যে ঘুরতেছে ওটা যে গড়িয়ে যাচ্ছে সেটির নামই হলো আবর্ত ঘর্ষণ। আমার কথা শুনতে পাচ্ছ কি? আমি কলমের যে উদাহরণ দিলাম সেটি কি বুঝতে পারছো? তুমি কলমের হেড খুলে নেওয়ার পর হ্যাঁ স্যার। ওটিকে হাতের ওপর থেকে নিয়ে নিচের দিকে ছেড়ে দাও, দেখবে যে কলমটা হাতের থেকে গড়িয়ে গড়িয়ে হ্যাঁ। টেবিলের উপরেও গড়িয়ে যাচ্ছে। ওই যে গড়িয়ে যাওয়ার নামই হলো আবর্ত ঘর্ষণ। এই যে বড় বড় গাছের তোমার কাণ্ডগুলো কেটে রাখছে না, যেটাকে আমরা স্থানীয় ভাষায় বলি গুল, এগুলোও কিন্তু গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া যায় এই আবর্ত ঘর্ষণের স্যার আজকে মাধ্যমে। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক আসলে মানে এখানে তো ওয়াইফাই আমি আমার এখানে নেই, কথা একদম কি শোনা যাচ্ছে না? আমি কিছুই শুনিনি এর আগে। হ্যালো, তোমরা যদি কথা শুনতে হ্যাঁ প্রবলেম, স্যার। কথা হ্যাঁ শুনতে স্যার। কথা যদি শুনতে একেবারেই না পারো সেটা বলো যে স্যার একবারই শোনা যাচ্ছে না, একেবারেই শোনা যাচ্ছে না। স্যার এখন শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে একটু একটু। এখন শোনা, মাঝখানে আটকে যায় মাঝে শোনো, মধ্যে। যখন আটকে যায় তখন আমাকে একটু বলবা যে স্যার ওটা শুনতে পাইনি, আবার একটু বলেন। আবর্ত ঘর্ষণ পর্যন্ত কি হ্যাঁ। বোঝা হয়েছে? এটুকু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকে লাস্ট পড়াতে আমরা আসছি, সেটি হলো প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ হলো প্রবাহী পদার্থকে মানে যারা প্রবাহিত হয়, অর্থাৎ এটি হলো তোমার তরল বা গ্যাসীয় পদার্থ, তরল অথবা গ্যাসীয় পদার্থ। আমার কথা শুনতে পাইছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এই তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটিকে বলা হয় হলো প্রবাহী ঘর্ষণ। এই যে দেখো প্যারাশুট নিয়ে নিচে নামতেছে, এখানে বায়ুর মধ্যে এই ঘর্ষণ বল কাজ করে, এই ঘর্ষণকেই বলা হয় হলো প্রবাহী ঘর্ষণ। যেমন প্লেন থেকে কেউ যখন নিচের দিকে জাম্প করে সে সময় কিন্তু এটি হয়, এটি প্রবাহী ঘর্ষণের জন্যই কিন্তু সে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসে। সবাই শুনতে পাইছো? হ্যাঁ শুনতে পাইছি, স্যার। কিন্তু আচ্ছা, আমি আবারও বলতেছি,
স্যার বুঝতে পারিনি। তরল তরল অথবা গ্যাসীয় পদার্থের ঘর্ষণ বলকেই বলা হয় প্রবাহী ঘর্ষণ। এই যে দেখো লেখা আছে তরল এবং অথবা গ্যাসীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটি হলো প্রবাহী ঘর্ষণ। এখানে উদাহরণ দেওয়া আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে প্যারাশুট দিছে, তো এখানকার উদাহরণ যেটা প্যারাশুট দিছে, এখানকার তরল কোনটা বায়বীয় কোনটা? এখানে তরল বায়বীয়, এখানে কোনটা বুঝতে আমি বলি পারলাম না। তরলের উদাহরণ দেওয়া হয়নি, এখানে বায়বীয় পদার্থের মধ্য দিয়ে এই প্যারাশুটটা নিচে নামতেছে, এটি হলো, এটি বলা হয়েছে প্রবাহী ঘর্ষণ। এখানে প্রবাহী ঘর্ষণ হিসেবে দেওয়া হয়েছে। এখন তরলেরটা যদি তুমি শুনতে চাও, এই যে তরল পদার্থগুলো যখন পরস্পর বয়ে যায় তখন কি মাটি ধুয়ে যায় না তার সাথে? হ্যাঁ তাহলে ওই মাটি ধুয়ে হ্যাঁ যায়, হ্যাঁ মাটি ধুয়ে যায়, ওটা হলো ওই তরলের ঘর্ষণ বলের জন্যই মাটিগুলো ধুয়ে ধুয়ে যায়, তা নাহলে তো মাটি তো ওখানেই থাকতো। কোনো জায়গাতে যখন তরল বয়ে যায় তখন সেখানে মাটি ধুয়ে নিয়ে যায় না, তো মাটিগুলোকে যে সে নিয়ে যাচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। এটি কিন্তু ওই ওই ঘর্ষণ বলের জন্যই হয় এটি। আশা করি বুঝছো এখন। হ্যাঁ এখানে হ্যাঁ স্যার। এখানে প্যারাশুটের যেটা দেওয়া হচ্ছে এটা হলো বায়বীয় পদার্থটা বোঝানো হচ্ছে। তো ঠিক আছে, ও আজকে তাহলে এই বুঝতে পারছি। হ্যাঁ প্রবাহী ঘর্ষণ পর্যন্তই থাকবে। শোনো, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু আমরা মোবাইল দিয়ে ক্লাস করতেছি, আমিও কিন্তু তোমাদেরকে যে পড়াচ্ছি সেটা মোবাইল নেটওয়ার্ক দিয়ে, কথা বুঝছো? তো সুতরাং একটু হয়তো ডিস্টার্ব হয়ে থাকবে। তো এটি হ্যাঁ তো, স্যার। হ্যাঁ এটি তো আর প্রতিদিন ঘটবে না। আমাদের এখানে হঠাৎ করে ওই ট্রান্সফরমারটা বাস্ট হয়ে গেছে, বুঝছো? তো বাস্ট হয়ে যাওয়াতে মানে এই প্রবলেমটা হচ্ছে। তো আমাদের এখানে কারেন্ট কিন্তু সাধারণত যায় না, মানে একেবারেই যায় না। এটি কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছি আর কি। আমি জানি শহরে অনেক জায়গাতেই কারেন্ট যায়, কিন্তু আমাদের এখানে যায় না, খুবই কম, মানে সপ্তাহের মধ্যে 2-1 দিন এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এখন কোন কারণে এটি বাস্ট হয়েছে জানি না, এখন একটু সমস্যা হয়েছে। তো এরপরে তখন এটি আমি তোমাদের রেকর্ডে দেব, তখন হয়তো পরবর্তীতে ক্লাস দেখতে পাবো আর কি। বলো। স্যার সামনের দিন কি পরীক্ষা নেবেন? সামনের দিন তোমার হলো গতি অধ্যায় থেকে নৈবেত্তিক পড়ো, গতি অধ্যায়। গতি অধ্যায় মানে আমাদের কাজ তো শেষ হয়নি, গতি অধ্যায়ের কিন্তু আমার অঙ্ক কিন্তু করানো শেষ হয়নি, অঙ্ক কিন্তু আরো করাতে হবে, বুঝাতে হবে। স্যার হ্যাঁ, সেটা কি পড়বো, বইটা পড়বো? আমি তোমাদের গতি অধ্যায়ের পরে আরো 3টা পৃষ্ঠা দিছিলাম, মনে আছে কি দেখো তো? তোমাদের সবারই কিন্তু ইয়েতে কোন তিনটা স্যার আলাদা করে? স্যার আমি আগে দিছিলাম হলো 5টা নৈবেত্তিক, আর পরে দিয়েছি হলো 3টা নৈবেত্তিক। তোমরা দেখো একটু, সবার মানে ইয়েতেই দিছি, হোয়াটসঅ্যাপেই দিছি আমি। যদি তোমরা না পেয়ে থাকো আজকে আমি আবার নতুন করে সবারটা পাঠিয়ে দেবো। ওই স্যার পরে যেটা দিছেন সেটা তো জীববিজ্ঞানেরটা। ওর মাঝখানে পদার্থটাও ছিল, কথা বুঝতে পারছো কি? স্যার পদার্থের বুঝছেন ওখানে আছে তিনটা আছে একসাথে, আর 5 নম্বরে আছে ওইটা তিনটা প্লাস ভিতরে তিনটা আছে, ওই তিনটা। হ্যাঁ এখন বলো, যে একটু আদান দিচ্ছিল। আমি আজকে আবারও 3টে পাঠিয়ে দিচ্ছি, ওই 3টে থেকে পড়ো আপাতত, পড়ে আপাতত পরীক্ষা দাও, পরে পুরো পুরো অধ্যায়ের উপরে আবার সার্বিক পরীক্ষা নিব, ঠিক আছে? আজকে শোনো হ্যালো সবাই, কি স্যার। পাইছো মাঝখানে? স্যার হারে গেছে। শোনো আমি বলি, আজকে আমি 3টা পেজ পাঠিয়ে দিচ্ছি, ওর ভিতর থেকেই সামনের দিন পরীক্ষা নেব, ওকে? সবারটাই পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। শুনতে পাইছো সবাই? হ্যাঁ স্যার শুনতে পারছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। সালাম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।